ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, সরকারি চাকরি পাওয়ার জন্যে, সরকারি চাকরি পাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে, সরকারি চাকরি না পাওয়ার জন্য, সরকারি চাকরির প্রিপারেশন করতে গিয়ে কত ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, আবার কত প্রাণ কিন্তু চলে যাচ্ছে। তো এই সরকারি চাকরির পাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোনোর জন্য কিছু প্ল্যান, কিছু ট্রিক্স, কিছু পথ অবশ্যই অবলম্বন করা দরকার। না হলে নিজের ক্ষতি, দেশের ক্ষতি এবং জীবনের সব থেকে ক্রিম টাইমটাকে শেষ করা এই অধিকার তোমারও নেই, অন্য কারোর নেই। তাই দীর্ঘদিন এই লাইন, এই সিস্টেমে থাকতে গিয়ে নিজের চাকরি পাওয়া, হাজারো লাখো ছেলেমেয়ের চাকরি পাওয়ার যে পদ্ধতি, সেইগুলো সম্পর্কে আজকে কিন্তু কথা। তো প্রিয় স্টুডেন্টস, তোমরা আশা করছি তোমাদের জীবনের সঙ্গে রিলেট করতে পারবে এই বাস্তব কথাগুলো। আর এই বাস্তব কথাগুলো যদি না আজকে মানি, তাহলে ইন ফিউচার কিন্তু আমাদের জন্য অন্ধকার থাকবে। তুমি নিজেকে হারিয়ে ফেলতে চাও, এটা কিন্তু ঠিক কথা নয়। তুমি নিজেকে জেতার জন্যই ময়দানে এসেছো। তাই আমি বলবো, তুমি জেতার লড়াইয়ে টিকে কিভাবে থাকতে হয় সেই মন্ত্রই কিন্তু আজকে তোমাদের সঙ্গে রিপ্রেজেন্ট করবো। দেখো, গভর্নমেন্ট চাকরি পেতে চাও, খুব ভালো কথা, সবাই পেতে চায়। কারণ কি, একটা ইজ্জত আছে, একটা আইডেন্টি কার্ড, যার জন্য আর হিউজ একটা স্যালারি, যার জন্য সমাজে একটা প্রেস্টিজ তোমার তৈরি হয়। আর এর জন্য লড়াইটা অত্যন্ত কঠিন। আসলে সরকারি চাকরি লোভনীয় কেন? তার কারণ, একবার যদি চাকরি পেয়ে যাও, তাহলে তার চাকরির পরীক্ষা দিতে হচ্ছে না সারা জীবন, ওটা থেকে হয়ে যাবে, জীবনে এগোতে পারবে। অথচ ব্যবসা করতে গেলে দেখো তোমার কত রকম সমস্যা, অনেক সমস্যা। তাও ব্যবসা করে কি সবাই জিততে পারবে? পারবে না। তাই একবার ব্যবসা শুরু করলে কি সেই ব্যবসা চিরকাল টিকে থাকবে? তাও থাকবে না। তাই প্রিয় স্টুডেন্ট, এই চাকরির জন্য এত লড়াই, আর যেখানে এত বাস্তব, এত মর্যাদা, এত সম্মান জড়িয়ে আছে, সেই জিনিসটা অত্যন্ত কঠিন, অত সহজে কিন্তু হবে না। তাই বলে নিই, তুমি মনে করো একজন গ্র্যাজুয়েট বা একজন টেকনিক্যাল তোমার ব্যাকগ্রাউন্ড আছে, বা তুমি যে কোনো তোমার কোয়ালিফিকেশন আছে, তুমি সরকারি চাকরির জন্য প্রথম কি প্ল্যানটা করতে যাচ্ছ, এবং তুমি হয়তো অলরেডি এই লাইনে আছো, তাহলেও এই ভিডিওটার সাথে তুমি মিলিয়ে নাও তোমার জীবনের পথ চলা কেমনভাবে তুমি চলাতে চাইছো আর কি। তো মাইন্ডসেট, কতদিনের মধ্যে তুমি সফল হতে চাও? প্রিয় স্টুডেন্ট, এই কথাগুলো কমন, কিন্তু এর মধ্যে কিছু লুকোনো কিছু জিনিস আছে। দেখো, কতদিনের মধ্যে সফল হতে চাও, আর্থিক পরিস্থিতি কেমন, সঠিক দিশা পেতে কী করেছো তুমি? প্রিয় স্টুডেন্ট, একবার তুমি খেয়াল করো যে কতদিনের প্ল্যান। আসলে সরকারি চাকরি নির্দিষ্ট কোনো জায়গা নেই, নির্দিষ্ট কোনো পরিসর নেই যে এতদিনের মধ্যেই সরকারি চাকরিটা পাওয়া যায়। তার কারণ, ফর্ম বেরোনোর ওপর নির্ভর করে, তারপরে কখনো পরীক্ষা হয়ে রেজাল্ট বেরোয় না, কত রকমের। তারপরে তো আমাদের মামা কাকার দেশ, এখানে তো স্বজন পোষণ থাকেই। তো এই রকম একটা পরিস্থিতিতে কতদিনের মধ্যে সফল হতে চাও, এর নির্দিষ্ট কোনো রূপরেখা কিন্তু সম্ভব নয়। তার জন্য প্রিয় স্টুডেন্ট, এই লাইনে আসার আগে তুমি নিজেকে, নিজের মনের কাছে প্রশ্ন করবে যে কতদিন তুমি এই লাইন দিতে পারবে। তাই যদি তোমার মনে হয় যে তোমার মনে সৎ সাহস থাকে, তাহলে এই লাইনের জন্য তৈরি হও। না হলে এই লাইন এসে মাঝগঙ্গায় আবার কিন্তু ফিরে যাওয়া সম্ভব হবে না। তার একুলও হারাবে, ওকুলও হারাবে। তার থেকে বড় জোর অন্য কাজ করে জীবন জীবিকা নির্বাহ করা অনেক ভালো, আর তার জন্য তার ভবিষ্যৎটা সুরক্ষিত হবে। কিন্তু এই সরকারি চাকরির লাইনে এসে যদি না পাও, জীবনটা নিঃশেষ হয়ে যাবে। কেন বলছি? কারণ জীবনে যে ক্রিম টাইমটা যদি প্রিপারেশনের মধ্যেই তুমি দিয়ে দাও, তাহলে জীবনটা গড়বে কখন? প্রিয় স্টুডেন্ট, সরকারি চাকরি তো পেলে ভালো, কারণ সরকারি চাকরির পরিমাণ কম, দেশে কম্পিটিশান হিউজ। তাই এই যুদ্ধে নামার আগে নিজের মাইন্ডসেটটা অত্যন্ত ভালোভাবে নাও, কারণ এখানে কেউ ছেড়ে কথা বলবে না। কম্পিটিশান এমন একটা জিনিস যা তোমাকে চোখে আঙুলে দেখাবে অতি বাস্তবটাকে। প্রিয় স্টুডেন্টস, দেখো, আর্থিক পরিস্থিতি, তুমি কোন ফ্যামিলিতে বিলংস করো, তোমার আর্থিক অবস্থা কেমন, তার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। কারণ একটা ভালো গাইড, একটা ভালো সিস্টেম, কেউ হয়তো ভালো স্কুলে পড়েছে, তুমি এমন কিছু কথা আমাদের ভেসে বেড়ায় যে তুমি হয়তো তো আরে ঠিক আছে, তুমি তো গরিব, তোমার তো পয়সা নেই, তাই বলে কি তুমি পারবে না? আমি বলছি না তুমি পারবে না, তুমিও পেতে পারো, কিন্তু একটা ওই সুড়সুড়ি দেওয়া একটা ব্যাপার আছে না। দেখো, আমাদের দেশে যারা নাম করা টিচার, তারাই সব থেকে বেশি বড় লোক। তোমার যাতে ভাইরাল টিচার বলো বা অমুক টিচার বলো, তারা দেখা গেল 100 টাকায় কোর্স বিক্রি করছে, 200 টাকায় কোর্স বিক্রি করছে, তারা কিন্তু কোটি কোটি লাখো লাখো টাকা তারা ইনকাম করছে। কিভাবে? তারা কিন্তু সব এই সুড়সুড়ি আর্থিক ব্যাপারটা, বা যে তোমাকে
কম পয়সায় পড়িয়ে দিচ্ছে, এরকম অনেক ব্যাপার আছে যেগুলোর মধ্যে তুমি ঢুকতে পারবে না, সেগুলো তুমি বুঝতে পারবে না তোমাকে কিভাবে শেষ করে দিচ্ছে। এই তুমি তো একজন ব্যক্তি, তোমার মোবাইলে দেখবে অনেক অ্যাপ তোমার মোবাইলে রয়েছে, অনেক কোচিং সেন্টারের অ্যাপ। কেন এত অ্যাপ থাকবে? এত লোককে দরকার কি তোমার এই প্রিপারেশনের জন্য? ঠিক আছে, ও প্রশ্নে যাচ্ছি না। তাই আর্থিকভাবে তুমি কতটা স্ট্রং সেটা দেখো। যদি তোমার আর্থিকভাবে স্ট্রংনেস না থাকে তাহলে পাশাপাশি কাজ করো, কাজ করে সরকারি চাকরির প্রিপারেশান করো, তাহলে দেখবে তোমার উপকার হবে। আর না হলে অর্থনৈতিকভাবে তুমি যদি পিছিয়ে থাকো তাহলে তোমার পক্ষে ওই মানসিক টেনশানে সরকারি চাকরির প্রিপারেশান করা সম্ভব না। তাই প্রিয় স্টুডেন্ট বলছি, আর্থিকভাবে তুমি যদি শক্তিশালী হও আর না হও তাতেও সরকারি চাকরি তোমার আটকাবে না, বুঝেছো? তাহলে তোমাকে কি করতে হবে? কাজের সাথে সাথে তোমাকে কিন্তু পড়াশুনো করতে হবে এবং সেরা পারফর্মটা তোমাকে করতে হবে। সঠিক দিশা পেতে কি করেছো তুমি? দেখো, আমি কদিন আগে একজনের সঙ্গে কথা হচ্ছিল যে মানে তার ভাগনাকে ভর্তি করতে নিয়ে এসেছিল আমাদের তপবনে। তো সেখানে কথা বলতে গিয়ে আমি ওনাকে বললাম যে আপনি তো একজন ইউপিএসসি ক্লিয়ার করেছেন, 3 বছর চাকরি হয়ে গেছে আপনার, তো আপনার ভাগনাকে এখানে কেন দিচ্ছেন, আপনি কেন গাইড করছেন? তো এটা বলার কারণও আছে। তার 3 দিন আগে আরেকটা ছেলে ভর্তি হয়েছিল এখানে, তার আমাদের তপবন থেকে পাশ করা তার দাদা, তাকে ও পড়াতো, পড়িয়ে তারপরে যখন ফেলিয়ার হয়ে যাচ্ছে তারপরে সে তপবনে ভর্তি করালো। এবার আমি আসি এই ভদ্রলোকের কথায়। এই ভদ্রলোক বললেন, আপনি মশাই ভুল বলছেন, আমাকে বলছে। আমি বললাম কেন? তা বলছে 3 বছর আগে আমি অনেক কিছুই জানতাম, অনেক পারফর্ম আমার মধ্যে ছিল, কিন্তু এখন যদি আমি আমার অভিজ্ঞতাটা এর মধ্যে দিয়ে কাজে লাগাই তাহলে কিন্তু সাকসেস হবে না আমার ভাগনা। কেন? কারণ হচ্ছে যে যুগ এগোচ্ছে, প্রতিদিন চেঞ্জ হচ্ছে। তাই এমন একটা সিস্টেমের সঙ্গে তোমাকে রিলেট থাকতে হবে যার মাধ্যম দিয়ে তুমি আপগ্রেড থাকতে পারো। আশা করি প্রিয় স্টুডেন্ট আমার এই কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। অতি সহজ সরল ভাষায় তোমাকে যে জিনিসটা বললাম। এখন আলটিমেট মোদ্দা কথা কি? সরকারি চাকরি মানে একটা চ্যালেঞ্জিং জায়গা। এটা যদি তুমি সেই লাইনে এসে তুমি পাও তো ভালো কথা, যদি না পাও তোমার জীবনের অনেকটা মূল্যবান সময় তুমি নষ্ট করবে। তাই আমি বলবো যারা এই লাইনে আসতে চাও তারা সঠিকভাবে গাইডলাইনের আওতায় থেকে আসো। তোমরা এমনি ভুলভাবে পাড়ি দিও না, জীবনটাকে নষ্ট করার অধিকার তোমার নেই। কারণ তুমি যদি তোমার জীবনটাকে নষ্ট করো সেটা একটা দেশের ক্ষতি, তোমার ক্ষতি, তোমার পরিবারের ক্ষতি। তাই এটা তোমার নিজের অধিকারের মধ্যে পড়ে না প্রিয় স্টুডেন্ট। তার থেকে তুমি অন্য কাজে যোগ দাও, তাও ঠিক আছে, কিন্তু এই চাকরি পাওয়ার লাইনে যদি আসো নিজের জীবনকে ওইভাবে নষ্ট করো না। সব থেকে সেরা পারফর্ম তোমাকে দিতেই হবে, না হলে এই লাইনে তোমার কোনো দাম নেই। তাহলে এই প্রশ্নগুলো তোমার মনের মধ্যে রাখো। এবার আমি আসবো যে কী ধরনের প্রিপারেশান তুমি নিতে চাও আর কীভাবে প্রিপারেশান নিলে তুমি সরকারি চাকরি পেতে পারবো, কোন চাকরির প্রিপারেশান তোমার জন্য উপযুক্ত। তাই আমি একটু ডিসকাস করে দিই। দেখো, কোন পথে তুমি যাবে, পথ তোমার অজস্র রয়েছে, তুমি এখন কোন পথে যাবে সেটাই তোমার কোটি টাকার প্রশ্ন। দেখো, সরকারি চাকরিকে মোটামুটি আমি অনেক চাকরি বাদ দিয়েছি এখানে, মোটামুটি যে চাকরির জন্য আমরা লড়াই করে থাকি, দেখো ডব্লিউবিসিএস, ইউপিএসসি, ঠিক আছে, তারপর ব্যাংক, তারপর দেখো এসএসসি, পিএসসি বা স্টেট গভর্নমেন্টের চাকরি বা রেলওয়ের চাকরি আর ডিফেন্স বা পুলিশ বা এই সমস্ত চাকরি। এতগুলো ভাগে যদি আমি ভাগ করি তার মধ্যে তোমাকে বেছে নিতে হবে তুমি কোন লাইনে যেতে চাও। তো এই 3টে লাইন এখন যা পরিস্থিতি একসঙ্গে তুমি শুরু করতে পারো, যাকে বলা হয় কম্বাইন্ড ব্যাচ। এই কম্বাইন্ড সিস্টেমে তুমি যদি পারফর্ম করো এতগুলো সুযোগ তুমি পেতে পারো, যার মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট এই সিস্টেমের মধ্যে বা রিক্রুটমেন্ট হয় এই সিস্টেমটার মধ্যে। আচ্ছা, ইউপিএসসি তোমার দম থাকতে হবে। আমি এবার একটু ডিসকাস করি। ইউপিএসসি বা ডব্লিউবিসিএসসি গেলে তোমাকে মেরিটোরিয়াস হতে হবে, একদম মেরিটোরিয়াস না হলে হবে না, এবং দম থাকতে হবে। আর তার সাথে তোমার ইকোনমিক্যাল কন্ডিশন একটু ভালো থাকলে ভালো হয়। আর হচ্ছে পড়াশোনার মানসিকতা থাকতে হবে এবং লেন্দি প্রিপারেশনের একটা মেন্টালিটি তোমাকে নিয়ে যদি থাকে তাহলে তুমি এই ডব্লিউবিসিএস বা ইউপিএসসির জন্য লড়াই করতে পারো। আর একটা অপশন হতে পারে, তুমি মনে করো অন্য চাকরি পাওয়ার পরে তারপরে ডব্লিউবিসিএস বা ইউপিএসসির জন্য ক্র্যাক করার একটা চান্স তুমি নিতে পারো, এটাও একটা অপশন। ব্যাংকের চাকরি প্রিপারেশনটা পুরোপুরি একটু আলাদা, কারণ এখানকার জেনারেল নলেজটাও আলাদা, ইকোনমিক্স ভিত্তিক হয় কিছুটা, আর তারপরে এখানকার ম্যাথসও আলাদা, এখানে রিজনিংটাও কিছু আলাদা। তো এই জন্য বা ইংলিশটাও একটু আলাদা, সেই জন্য এই ব্যাংকটা কিন্তু আলাদা প্রিপারেশান। তাই ব্যাংকের সাথে সাথে অন্য প্রিপারেশান নিলে কিন্তু অনেকটা পস্তাতে হয়, সেটাও কিন্তু মাথায় রাখা উচিত। এবার আসি আমি কম্বাইন্ডগুলো। দেখো, এর মধ্যে যে বিষয়গুলো মেনলি আছে সেগুলো হচ্ছে যে
জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং, ইংলিশ, কোথাও কোথাও ইংলিশ আছে কোথাও নেই। তো এই তিনটে প্রিপারেশান বা এই সমস্ত জায়গাগুলো প্রিপারেশান যদি তুমি একসঙ্গে করতে পারো তাহলে একটা দেখা গেলো 80% চাকরির প্রিপারেশানের সুযোগ তুমি পাবে। এখানে মানে গ্রুপ ডি চাকরি আছে, গ্রুপ সি চাকরি আছে, গ্রুপ বি চাকরি আছে, এরকম অনেক রকম চাকরি আছে এর মধ্যে। তাই আমার মনে হয় তোমাকে এর মধ্যে থেকে একটা ডিসাইড করে নেওয়া উচিত যে তুমি কি করতে পারবে। দেখো সরকারি চাকরির প্রিপারেশান তুমি নিতে যাচ্ছ, দ্যাট ঠিক আছে, আজকাল যা ট্র্যাডিশন হয়েছে দেখছি সরকারি চাকরি মানে যে কেউ সব জায়গায় গেলেই সরকারি চাকরি পাওয়া যাচ্ছে। আসলে প্রিয় স্টুডেন্ট, এটা কিন্তু কথা নয়। সরকারি চাকরি পাওয়া, প্রিপারেশান করা, এর মধ্যে কিন্তু আকাশ আর পাতাল ডিফারেন্স। এত লোক প্রিপারেশান করে, সবাই কি চাকরি পায় বলো? তপবন থেকেই যারা পড়ছে তারা কি সবাই চাকরি পায়? পায় না। সবাই চাকরি পায় না কারণ এত সিট নেই দেশে। তাহলে এই জায়গাটা অত্যন্ত ক্রিটিক্যাল জায়গা। তাই আবেগের বশে এই লাইনে এসো না, নিজের জীবনকে ধ্বংস করো না। তার থেকে বরং তুমি একটা অন্য কাঠমিস্ত্রির কাজ করো, অন্য কাজ করো, বা তুমি একটা ইলেকট্রিশিয়ান হও, তুমি বা একটা অন্য কিছু মানে টেকনিশিয়ান হও, বা তুমি অন্য কাজ করো, বা কোম্পানিতে চাকরি করো, বা নিজে উদ্যোগপতি হও, ব্যবসা করো, সব ঠিক আছে। কিন্তু এই সরকারি চাকরির লাইনে বাবুরে তোমরা কিন্তু যদি আসো ভাবনা চিন্তা করে আসবে। এই লাইনটা অত সহজ নয়। আমি ভয় দেখাচ্ছি না, আমি শুধু বলতে চাইছি এই লাইনের সিট সংখ্যা সীমিত, আর তার জন্য কম্পিটিশনটা অনেকটা বড়। তো এই বড় কম্পিটিশনের ফিল্ডে যে আসতে গেলে নিজেকে কিন্তু সেরা হিসেবে তৈরি করার রাস্তা তোমাকে নিতেই হবে। তার জন্য অবশ্যই দরকার তোমার কিন্তু একটা সঠিক গাইডলাইন, একটা সঠিক পথ, একটা সঠিক ওয়ে। এটা যদি তুমি না পাও তাহলে কিন্তু এই লাইনে টিকে থাকা সম্ভব না। বেশিরভাগ স্টুডেন্টদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এটা আনঅথরাইজভাবে সে পারফর্ম করতে শুরু করে। তার ফলস্বরূপ কী হয় বলো দেখি? সে দেখা গেল যে কাছাকাছি গিয়ে ফেল করে। তো মানব জীবন কিন্তু একটাই। এখানে যদি বারবার তুমি ট্রাই করে করে ফেল করো তাহলে দেখবে তোমার এক সময় বয়স চলে গেছে। সরকারি চাকরির বয়স একটা ফ্যাক্টর। তাহলে কি হবে? তোমাকে অতটা সময় তোমার হাতে নেই যে ফেল করার পরে বারবার তুমি বুঝবে। তার জন্য তোমাকে সেই রকম একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমার মধ্যে নিতে হবে, যা তুমি মোটামুটি একটা মোটো ফিট করতে হবে, যার মধ্যে দিয়ে তুমি চাকরি পেতে পারো। এই কথাগুলো তোমার মনের মধ্যে যদি গেঁথে যায় প্রিয় স্টুডেন্ট, দেখবে তুমি সরকারি চাকরি পেতে পারবে। আর তুমি যদি বারবার করে নিজের জীবন দিয়ে দেখো যে এটা করে দেখি, ওটা করে দেখি, আজকে কিছুদিন এটা পড়লাম, কালকে ওটা পড়লাম, তাহলে কিন্তু ফেলিয়ারের রাস্তা তুমিই ঠিক করে দিলে। তাই সরকারি চাকরি যদি পেতে চাও, তোমাদের মনের মধ্যে থাকে একটা দম, যদি তোমার মনের মধ্যে থাকে এবং শেষ পারফর্ম করার ক্যাপাবিলিটি তুমি যদি নিতে পারো, এবং তারপর হচ্ছে সবথেকে বড় কথা, তুমি একটা সঠিক পথে যদি এগোতে পারো আর নিজের সেরাটুকু অনেস্ট লেবার দিতে পারো, তাহলে সরকারি চাকরি তোমার পক্ষে পাওয়া সম্ভব না। আর এসব যদি তুমি না করতে পারো তাহলে আমি বলবো তোমার সরকারি চাকরির লাইনে আসাই উচিত না। সুখের চাদরে মুড়ে সোনার চামচে খেয়ে এই চাকরি পাওয়া যায় না, কারণ দিন পাল্টেছে, পরিস্থিতি পাল্টেছে, কম্পিটিশান অনেক বেড়েছে, কোশ্চেনের ধরন পাল্টেছে, প্রতিদিন নিজেকে আপগ্রেড থাকতে হয় এখন। তো এই সময়, এই সমসাময়িক পরিস্থিতিতে আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টকে ভাবার সময় এসেছে সরকারি চাকরির পেছনে ছুটে টাইম নষ্ট করব কি করব না, এটাই সব থেকে বড় প্রশ্ন। তাই তোমার কাছেও আমি এই প্রশ্নটা রাখলাম। প্রিয় স্টুডেন্ট, তোমাদের যদি মনে হয় যে আমার এই মানে কথাগুলোর মধ্যে সামান্যতম কোনো কাজে লেগেছে, তাহলে অবশ্যই তুমি জানাবে যে আমি তোমার কী ধরনের প্রবলেম বা কীরকমভাবে তুমি তোমার জীবনটাকে শুরু করতে চাও, বা কোন লাইনে তুমি প্রিপারেশন করতে চাও। ওকে প্রিয় স্টুডেন্ট, অনেক কথা হলো তোমাদের সাথে, অনেক ভালো থেকো, আর অনেক গল্প হলো। বেস্ট অফ লাক, ভালো থেকো।